তাহলে আমরা আজকে বাংলা ব্যাকরণ নিয়ে হাজির হয়েছি। খুব ইম্পর্টেন্ট ক্লাস এটা। এসএসসি বা ডাব্লিউবিসিএস ক্লাস পরীক্ষায় 6-7 থেকে পড়ে, 7-এ পড়ে, 9-এ পড়ে। আর তুমি প্রাইমারি টেট, এসএসসি টেট, প্রাইমারি টেট, বাংলা যারা বাংলা এসএসসি বা মিসলিনিয়াস ম্যান, ডাব্লিউবিসিএস ম্যান, এই পরীক্ষাতে এই বাংলা গ্রামারগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আজকে। তো গঠনগত আজকে আমরা শব্দ নিয়ে পড়ব। শব্দের গঠনগত দুভাগে ভাগ করা যায় শব্দকে, একটা মৌলিক শব্দ আর একটা সাধিত শব্দ। এবার তোমাকে মৌলিক শব্দ, যেমন আমরা মৌলিক পদার্থ জানি না, যে পদার্থকে বিশ্লেষণ করলে আর ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। ঠিক শব্দের ক্ষেত্রেও তেমনি। কোনো শব্দকে যদি বিশ্লেষণ করি, বিশ্লিষ্ট শব্দগুলোর নিজের কোনো মানে থাকে না, শুধু বিশ্লিষ্ট হয়ে যায়। যেমন আমরা প্রথমেই আমি বলতে পারি, যেমন মা, ম যুক্ত আ। মকে যদি ভাঙো কি পাবো? ম যুক্ত আ। তো শুধু ময়েরও কোনো অর্থ নাই আর শুধু আয়েরও কোনো অর্থ নাই, কিন্তু মায়ের একটি অর্থ আছে। মায়ের অর্থ নিশ্চয়ই বলার কাউকে দরকার নেই। তাইলে বিশ্লেষণ করলে যখন আর অর্থ পাওয়া যায় না, তখন সেই শব্দটাকে আমরা মৌলিক শব্দ বলি। যেমন হাত, এটাকে আমি বর্ণ বিশ্লেষণ করলে হা যুক্ত ত, শুধু হায়েরও মানে নেই কিছু, শুধু তয়েরও কিছু মানে নেই। তাহলে হাত একটি কি শব্দ? মৌলিক শব্দ। ঠিক তেমনি কলম, ক ল ম, শুধু কলম। যারা লেখা বুঝতে পারছো না তারা একটু জুম করবে লেখাটা, তাহলে বোঝা যাবে। তাহলে শুধু কলমের কোনো মানেই থাকে না, শুধু কলমের কোনো মানেই থাকে না। তাহলে কলম শব্দটার ক ল ময়ের মানে না, অথচ কলম মানে আমরা যেটা দিয়ে লিখি। তাহলে এরকম মা, হাত, কলম। সিমিলারলি তুমি নাক, সিমিলারলি মাছ, সিমিলারলি গোলাপ। এই শব্দগুলা বিশ্লেষণ করলে পৃথকভাবে কোনো মানে পাওয়া যায় না, কি পৃথকভাবে কোনো অর্থ পাওয়া যায় না, তখন সেগুলি মৌলিক শব্দ। আরও নিজের থেকে কিছু মৌলিক শব্দ প্র্যাকটিস করবে। বাংলা সংজ্ঞাটা কোনো ইম্পর্টেন্ট না, যে মৌলিক শব্দ কাকে বলে ওইটা ইম্পর্টেন্ট না। মৌলিক শব্দ তুমি উদাহরণ যদি মন থেকে বলতে পারো 10-12টা উদাহরণ, যত কালচার করবে তত বাংলা শিখবে, বাংলা ওয়ার্ড স্টক বাড়বে, এবং তখনই রচনা লিখতে সুবিধা হয়, ভূগোল লিখতে সুবিধা হয়, বানাই ইতিহাস লিখতে সুবিধা হয়। শিক্ষা জগতে অনেক তুমি কাছাকাছি চলে যাবে, নিজের থেকে সক্রিয়তা বাড়ে, মুখস্থ বিদ্যাটা কমে যত বাংলা গ্রামার শিখবে। বাংলা গ্রামার শিখলে সব কিছুর ভাষাবোধ আছে, তুমি একটা দরখাস্ত লিখতেও পারবে ঘরে। এবারে আমরা আরেকভাবে ভাগ করা যায় সাধিত শব্দ। বাস, গঠনগতভাবে তাহলে দুভাগে ভাগ করা যাচ্ছে শব্দকে, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। ফির সাধিত শব্দকে আবার 3 ভাগে ভাগ করা যায়। অর্থগত দিক থেকে সাধিত শব্দ 3 প্রকার। যদি বলো সাধিত শব্দ কি, আমরা আবার ভাগের মধ্যে পড়ব। অর্থগত দিক থেকে সাধিত শব্দ 3 প্রকার। যেমন যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি এবং যোগরূঢ়। কাকে বলে জানিয়ে কোনো লাভ নাই, উদাহরণ করলেই তুমি কাকে বলে অনুভব করতে পারবে, যে যৌগিক শব্দ কাকে বলে আমি অনুভব করতে পারবো। এবং উদাহরণটা যখন বুঝে নেব, তারপর তুমি মুখস্থ করতে পারবে যে মৌলিক যৌগিক শব্দ কাকে বলে। যেমন চালক, একে আমি বিশ্লেষণ করছি, যেভাবেই হোক বিশ্লেষণ করো, সমাস দিক থেকে হোক। সমাস না শিখলে কথাটাকে বিশ্লেষণ করাটাকে সমাস বলা হয়। সমাসের ব্যাস বাক্য 5-এর স্টুডেন্টরাও জানতে পারে। চালাই যে, তাকেই চালক বলে। কোনো কিছু চালাই যে, তাকে কি বলে? আচ্ছা, চালাই যে এটা আর চালক মানেটা কি আছে? মানেটা কোনো চেঞ্জ হচ্ছে? যখন চালাই যে বলছি, তার মানে চালককেই বোঝাচ্ছে। তাহলে যেভাবেই বিশ্লেষণ করি কোনো শব্দকে, সন্ধিগত দিক থেকে, প্রত্যয়গত দিক থেকে বা সমাসগত দিক থেকে যদি বিশ্লেষণ করি, এবং বিশ্লেষণ করে যদি মূল শব্দের মানেটা আর বিশ্লেষণ করা শব্দটার মানেটা একই থাকে, তখন তাকে আমরা কি শব্দ বলবো? যৌগিক শব্দ। লেখার দরকার নেই, ফিলিংস করে এবং উদাহরণ ডিসকাস করো। নীলাকাশ, বলো নীলাকাশ কি? নীল যুক্ত আকাশ, সন্ধি বিচ্ছেদ। দেখো সব নীল আকাশ, নীল যুক্ত আকাশ মানেটাও ঠিক আছে, নীল আকাশ মানেটাও ঠিক আছে। নীল যে আকাশও তুমি বলতে পারো সমাস করে, মানেটা ঠিক আছে। এবং বিশ্লেষণ করে পড়ো, মানেটা ওইটাই থাকছে, মানেটা কোনো চেঞ্জ হয়ে যাচ্ছে না, নতুন কোনো মানে এসছে না, তখন এটা যৌগিক শব্দ। বনলতা, ভাঙলে বলতে পারো বনের লতা, সন্ধি বিচ্ছেদ করলে বলতে পারো বন যুক্ত লতা। হ্যাঁ ঠিক আছে, বনলতাই তো বুঝায় বনলতাকে। বনের লতা যে গাছগুলো থাকে তাকেই বনলতা বলে। গায়ক, গায়ক মানে গই যুক্ত অক। দেখো, গই আর নক মানে যে গান করে, প্রত্যয় থেকে এসছে এইটা। তাহলে গান করে কে গায়ক বলে? এমনিতেও গায়ক মানে গান করে যে, ভাঙলেও মানেটা ঠিক থাকছে, তখনই আমি তাকে কি বলবো?
যোগী বাক্য। এরকম এক্সাম্পল, দাতা, যে দান করে তাকে দাতা বলে। আজ এমনিতে দাতা মানে দান করে আমরা বলি, দাতা, দাতা কর্ণ, জানো তো বাক্য আছে, ঠিক আছে। এরকমভাবে আরও অনেক উদাহরণ তোমরা ডিসকাস করতে পারো। বাবু আনা, এটা খুব ইম্পর্টেন্ট। বাবু যুক্ত আনা যদি ভাঙি আমি, বাবু যুক্ত আনা মানে বাবুগিরি করছে আর কি, বাবুগিরি একটু সাজিয়ে গুছিয়ে থাকছে, ওইটাকে বাবু আনা বলে। আমরা বাবু আনা মানে এমনিতে বিরাট তো বাবু আনা করিস, বাবু আনা মানে একটু বাবু ভাব, বাবুগিরি একটু, এরকম কাদা ডিসকাস। আরও তোমরা উদাহরণ 10-12টা নিজের থেকে ভাববে। এটা তোমাদের HW যারা ক্লাসটা করছো, উদাহরণ যত ভাববে তত তুমি এই জায়গাটাতে আরও ডেপথ বাড়বে। উদাহরণ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি চলে যাচ্ছি এবার রুড়ি শব্দে। দেখো, রুড়ি শব্দর উদাহরণ থেকে তুমি কাকে বলে এটা আমি পরে আসছি। কাকে বলে নিয়ে পড়াশোনা করবে না বাংলা গ্রামার। বাংলা গ্রামার পড়ার স্টাইল চেঞ্জ করতে হবে। বাংলা তোমার মাতৃভাষা, তুমি বাংলা গ্রামার শেখার আগেই তুমি গরু রচনা লিখতে শিখে যাও। ইংরেজি বা আলাদা কিছু ল্যাঙ্গুয়েজ তুমি গ্রামার শিখে পরে রাইটিং স্কিলে যাও। এখানে তোমার রাইটিং স্কিলে চলে এসেছো তুমি। বাংলা তোমার রাইটিং স্কিল আছে, তুমি গরু রচনা, বর্ষাকাল রচনা লিখতে পারো। তোমার মা সম্বন্ধে 10টা কথা লিখতে পারবে, তাহলে তোমার স্কিল আছে লেখার। এখানে তুমি গ্রামারের ধার ধারো কি না? গ্রামারটা পরে আমি সাইড করে পড়েছি, তাহলে ওই জন্য আমি সংজ্ঞাতে যাবো না। এখানে বাংলা গ্রামারে সংজ্ঞা থেকে আমি বাংলা গ্রামার শিখবো না, উদাহরণ থেকে সংজ্ঞাটাকে ফিলিংস করবো। লাস্টে আমি সংজ্ঞাটাকে বানাই লিখবো। চলো উদাহরণ আলোচনা করি। রুড়ি শব্দর সবথেকে ভালো শব্দ হচ্ছে গবেষণা। গবেষণা, গবেষণা মানে জানো? দেখো, আমি প্রত্যয় ভাঙছি, গো যুক্ত এসোনা, বিশেষ পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এইটা। গবেষণা অনেকবার পড়িয়েছে। গো যুক্ত এসোনা, গো মানে গরু আর এসোনা মানে খুঁজা, তাহলে গরু খুঁজা। কিন্তু দেখো, আজকে রিসার্চ করছে বড় বড় বিজ্ঞানীরা, তারা কি গরু খুঁজছে? ভাবা অ্যাটমিকে কাজ করছে কেউ কেউ, কেউ কেউ কোষ নিয়ে গবেষণা করছে, মাইক্রোবায়োলজি, ডাক্তাররা কত কিছু রিসার্চ করছে, ওষুধ। হ্যাঁ, মহাকাশে যাই বিজ্ঞানীরা কত কিছু গবেষণা করছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, তাহলে তারা কি গরু খুঁজতে যাচ্ছে? তাহলে অথচ আগের মানেটা ছিল গরু খুঁজা। তখনকার জগৎটা ছোট ছিল, গরু নিয়েই কালচার ছিল শুধু। গ যুক্ত এসোনা মানে গরু খুঁজা। আজকে গবেষণা মানে রিসার্চ। দেখো, প্রবীণ খুব ইম্পর্টেন্ট, এটাকে প্রকৃতি পড়তে ভাঙো। প্রযুক্ত বীন, প্র মানে প্রকৃষ্ট, প্রকৃষ্ট মানে সঠিক অর্থ, এবং বীণ মানে তো বাদ্য বাজায় যারা, বীণা বাজায়। আচ্ছা, বীণ মানে বীণা বাজায়, আর প্র মানে প্রকৃষ্ট। কিন্তু প্রবীণ মানে তো বয়স্ক মানুষ। বয়স্ক মানুষকে কি বীণা বাবা হয় কি? দেখো, ভাঙিয়ে পড়ে মানেটা একদম আলাদা এসছে, আর মূল শব্দের মানেটা আলাদা। কি দ্বারা ভাঙছি? প্রত্যয় দ্বারা বা সন্ধি দ্বারা। জেনারেলি প্রত্যয় বা সন্ধি দ্বারা ভাঙছি, প্রত্যয় বা সন্ধি দ্বারা ভাঙছি মূল শব্দটাকে। ভাঙে পড়ে মানেটা একদম আলাদা এসছে, মূল শব্দ থেকে মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যৌগিক শব্দ বুঝছো, মানেটা একই ছিল, ভাঙার পর যখন মানেটা নতুন চলে এসছে তখন সেটা পাঞ্জাবি। দেখো, পাঞ্জাবি খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস পরীক্ষায় অনেকবার পড়িয়েছে। পাঞ্জাব যুক্ত ই। আচ্ছা, পাঞ্জাব মানে তো পাঞ্জাব একটা রাজ্য, ই মানে ইন প্রত্যয়, তাহলে পাঞ্জাবি মানে লোকটাকে বোঝা হয় যে পাঞ্জাবে থাকে, আর পাঞ্জাব মানে একটি পোশাককে বোঝা হয়। পাঞ্জাবি মানে একটা পোশাককে বোঝানো হয়। এখন আমরা পাঞ্জাব মানে একটা পোশাককে বুঝি বাংলাতে, তাহলে পাঞ্জাবে যে থাকে তাকে পাঞ্জাব বলা ভাঙার পর মনে হয়েছে, তাহলে মূল শব্দ থেকে কত আলাদা। দেখো, তাহলে এটা কি হচ্ছে? রুড়ি শব্দ। ভাঙার পর মূল শব্দ থেকে বা বিচ্ছিন্ন শব্দটার মানেটা আলাদা হয়ে যাবে, তাকেই আমরা বলবো রূঢ় শব্দ। রূঢ় ভাবতে কষ্ট লাগে, দরখচ। রূঢ়, রাঢ় মানে খারাপ, বুঝতে পারছো? ভাঙলে আলাদা মনে হয়ে গিয়েছে। সন্দেশ, সন্দেশ দেখো, সমযুক্ত দেশ। দেশ সম মানে সমান দেশ, কিন্তু সন্দেশ মানে এখন আমরা বুঝি খাবার একটি, মিষ্টি, দোকানে পাওয়া যায় সন্দেশ খাবো। তাহলে মানেটা, মূল শব্দের মানেটা আর এই মানেটা কত চেঞ্জ। পলাশ, পল যুক্ত আস। পল মানে মাংস আর আস মানে অন্ন, অথচ পলাশ মানে একটা ফুল। কি বলবো বলা যায়, কত মানেটা চেঞ্জ। পল মানে মাংস, আস মানে ভাত বা অন্য যে কোনো, পলাশ মানে একটি ফুল, নতুন মানে চলে এসছে। এরকম গাদা গাদা শব্দ থাকতে পারে, তুমি সেগুলাকে সব চেঞ্জ করতে হবে, ঠিক আছে? বাঁশি, যেমন বাঁশি, বাঁশ যুক্ত ই, তাহলে বাঁশ গাছকে বোঝানো হয়, আর ই মানে বাঁশের তৈরি কিছু। তাহলে বাঁশি কি বাঁশের তৈরি হবে? বাঁশি তো প্লাস্টিকেরও তৈরি হয়, বাঁশি বাজাইলেই হচ্ছে। বাঁশি মানে একটা এখন বাদ্যযন্ত্রকে বোঝায়, অথচ বাঁশ একটা উদ্ভিদ।
এইগুলো সব রূঢ়ি শব্দের উদাহরণ বললাম। নিজেরা আরও রূঢ়ি শব্দের উদাহরণ অনেক আলোচনা করবে, যত আলোচনা করবে তত ফিলিংস করবে। তাহলে যেসব শব্দকে কি দ্বারা ভাঙছি খুব ইম্পর্টেন্ট। রূঢ়ি শব্দকে আমরা ভাঙছি প্রত্যয় বা সন্ধি দ্বারা। প্রত্যয় বা সন্ধি দ্বারা যখন ভাঙাটা আলাদা, ভাঙার অর্থগুলা, বিচ্ছিন্ন শব্দগুলোর মানে আলাদা, মূল শব্দের মানে আলাদা হয়ে যাচ্ছে, তখন তাকে বলে রূঢ়ি শব্দ। চলো যোগ রূঢ়িতে যাই। যোগ রূঢ়। যোগ রূঢ়ের ব্র্যান্ড উদাহরণ হচ্ছে পঙ্কজ, খুব ইম্পর্টেন্ট, সবাইকে জানতে হবে এটা। পাকে জন্মে যা, সবাই জানে, শুরুতেই এটা পড়ে সবাই। পাকে জন্মে যা। আচ্ছা, পাকে কে জন্মে? পাকে কত ঘাস, কত পাতা জন্মে, কত কচু পাতা জন্মে, কচুরিপানা জন্মে। কিন্তু পঙ্কজ মানে কি হিসেবে ব্যবহার হয়? শুধু পদ্ম। কচুরিপানাকে কি পঙ্কজ ভাবি আমরা? না। অথচ পাকে যে জন্মে তাকে পঙ্কজ বলা উচিত বিশ্লেষণ করলে। এটাকে আমরা সমাসে ভাঙবো। এই যোগরূঢ় শব্দকে সবসময় সমাসে ভাঙবো। আগের বার কি ভাঙলে রূঢ়ি আর যোগরূঢ়ের এটাই পার্থক্য। রূঢ়িতে আমি প্রত্যয় বা সন্ধিতে ভাঙবো, আর এইখানে যোগরূঢ়তে কিসে ভাঙবো? সমাসে। সমাসে ভাঙার পর যদি মূল শব্দ এবং সমাসের যেটা ব্যাস বাক্য করছি তার মানেটা চেঞ্জ আসে, তখন তাকে বলে যোগরূঢ়। আর যখন প্রত্যয় ভাঙবো তখন রূঢ়। এক্সাম্পল আলোচনা করতে পারি, একটাতে যথেষ্ট নয়। জলদ, খুব ইম্পর্টেন্ট। নিজে মনে মনে ভাববে, জল দান করে যে, উপপদ তৎপুরুষ। আজকে আমি সমাসের কথা বলছি না, শুধু ব্যাস বাক্যটা সমাসে ভাঙছি, সমাস পরের ক্লাসে আসবে। তাহলে জলদ, জল দান করে যে। এখন জলদ বলতে মেঘকে বোঝানো হয়। জলদের মূল আক্ষরিক অর্থ হচ্ছে জলদ শব্দটার মেঘ। জলদ বলতে মেঘকে বোঝায়, কিন্তু জল দান তো যে কেউ করতে পারে। একটা মানুষও জল দান করতে পারে। একটা মানুষ খাইতে পারছে না, তাকে জল দান করলাম, তাহলে তাকে কি জলদ মানে ধরা হবে? না, তার তো একটা নাম থাকবে। ধরো নবীন প্রবীণকে জল দিল, তো নবীনের নাম জলদ হয়ে গেল সেক্ষেত্রে, মানের দিক থেকে জল দান করলে যেহেতু। তাহলে নবীন কি মেঘ বটে? না, জলদ মানে কিন্তু মেঘ, তাহলে বড় মানে। যেমন জলধি, খুব ইম্পর্টেন্ট। জল ধারণ করে যে, সমুদ্রকে বোঝায়, মানেটা হচ্ছে সমুদ্র। আক্ষরিক মানে জলধির মানে হচ্ছে সমুদ্র। জলধি মানে আমাদের বাংলাতে সমুদ্র। কিন্তু জলধিকে যদি ব্যাস বাক্য করি, জল ধারণ করেন যে। জল ধারণ করেন তো যে কোনো জিনিস, একটা জল ট্যাঙ্কও তো জল ধারণ করে, একটা পুকুরও তো জল ধারণ করে। তাহলে পুকুরটা কি সমুদ্র? ঘটিটা কি সমুদ্র? বাটিটা কি সমুদ্র? জল তো রাখতে পারো তুমি। হাতের মুঠাটা তো জল রাখতে পারো, সেটা কি সমুদ্র? না। সমুদ্র তো সমুদ্রকেই বোঝানো হয় জলধি বলতে। তাহলে ব্যাস বাক্যের মানে আলাদা, মূল শব্দের মানে আলাদা। কি দ্বারা ভাঙলাম? সমাস দ্বারা, তাহলে যোগরূঢ়। আর তেমনি হবে তোমার মহাযাত্রা। মহাযাত্রা বলতে বোঝানো হয় মহান যে যাত্রা, মানে মহান যে যাত্রা, যে কোনো মহান কোনো কিছু যাত্রাটাকেই মহাযাত্রা বলা হয়। তাহলে একটা মিছিল যাচ্ছে, সেটাও তো মহান। একটা হরিবলের টিম যাচ্ছে, সেটাও মহান। একটা কোনো ক্রিকেট দল যাচ্ছে জিতে পড়ে, সেটাও মহান, মহাযাত্রা। কিন্তু মহাযাত্রা বলতে আমাদের বাংলাতে শুধুমাত্র মৃত্যুকে বোঝানো হয়। মৃত্যুর সময় মানুষকে নিয়ে যায় না, বল হরি হরি বল করে, সেইটা মহাযাত্রা বাংলার মানেতে। কিন্তু মহাযাত্রা মহান যে যাত্রা, ভাঙে পড়ে সবই মহান যাত্রা মনে হচ্ছে। অনেক কিছু মহান যাত্রা থাকতে পারে, কিন্তু মহাযাত্রা আমাদের আক্ষরিক অর্থ কোনটা? মৃত্যু। তাহলে সেটাও তোমার ব্যাস বাক্য ভাঙাটা আলাদা, মূল শব্দের মানে আলাদা। তাহলে কি শব্দ হচ্ছে এটা? নুনু যোগরূঢ় শব্দ, খুব ইম্পর্টেন্ট। তেমনি আছে তুরঙ্গম। তুরঙ্গম, তুরঙ্গ মানে ঘোড়া। দ্রুত গমন করে যে। দ্রুত গমন তো এরোপ্লেনও করে, দ্রুত গমন তো একটা বাসও করে, বুলেট ট্রেনও করিবে নাকি শুনছি, দ্রুত গমন করিবে খুব স্পিডে। তাহলে তারাকে কি তুরঙ্গম বলা হবে? না। তুরঙ্গম শব্দে বাংলাতে মানে হচ্ছে শুধুমাত্র ঘোড়া। ঘোড়াকে তুরঙ্গম ভাবা হয়। কিন্তু তুরঙ্গকে ভাঙলে তুরঙ্গের মতো গতি যার, তুরঙ্গ মানে ঘোড়ার মতো গতি যার যার। ঘোড়ার মতো গতি অনেক কিছু রয়েছে, একটা ট্যাক্সিরও থাকতে পারে, একটা বাইকেরও থাকতে পারে, একটা মানুষেরও থাকতে পারে, উসেন বোল্ট। তাহলে সে কি তুরঙ্গম? না। তুরঙ্গমের প্রপার মানে ঘোড়া। তাহলে মানে বিশ্লেষণ করলে কিন্তু যাকে তাকে বোঝানো হয়। তাহলে মূল শব্দর মানে আলাদা, ব্যাস বাক্য করলে সমাজটার পদগুলোর মানেটা আলাদা অর্থ বহন করছে, তখন তাকে আমরা বলবো যোগরূঢ় শব্দ। এইভাবে তোমরা আরো 5টা করে সব উদাহরণ, রূঢ় শব্দের আরো 5টা উদাহরণ নিজে ডিসকাস করবে। যে কোনো শব্দকে বাইবে, যে কোনো শব্দ পৃথিবী। অবিনাশ, বিনাশ নাই যার। সত্যি তো বিনাশ নাই মানেই তো অবিনাশ। তাহলে চলে আসবে যোগী বাক্যে। চলে আসবে কোথায়? যোগী বাক্যে। রাজপুত, হঠাৎ ভাবলে তুমি রাজপুত। রাজপুত মানে কাকে? রাজার পুত। রাজপুত হচ্ছে ভাঙলে রাজার পুত। রাজার পুতকে রাজপুত ভাবা হয়, কিন্তু রাজস্থানে যারা থাকে তারাকে আমরা রাজপুত বলি। মহারানা, রানা প্রতাপ, এই রাজপুত মানে যারা রাজস্থানের অধিবাসী তারাকে রাজপুত। একটা রাজপুত একটা জাত। রাজপুত ভারতবর্ষের একটা জাতিকে বোঝানো হয়,
কিন্তু রাজার পুতকে ভাঙলে তাহলে যারা যারা রাজার পুত তারাই রাজপুত কি? একটা জাতি সবাই কি রাজপুত হবে? সবাই কি রাজার পুত্র? তাহলে মানেটা আলাদা। তাহলে যোগ রূঢ় এরকম ভাবে ভাঙতে হবে। ভাঙলেই যত ভাঙবে তত তুমি আরো নতুন পাবে। এমনি গবাক্ষ, গোযুক্ত অক্ষ, অক্ষ মানে জানালা, মানে গরুর জানালা, কিন্তু গবাক্ষ মানে এমনিতে আমরা অন্য মানে বুঝি, ঠিক আছে? তো এরকম গবাক্ষ মানে জানালা, এই যে গবাক্ষ, গবাক্ষ মানে জানালা, প্রকৃতপক্ষে গবাক্ষ মানে হচ্ছে জানালা, জানালাকে গবাক্ষ বলা হয় বাংলাতে। বিশ্লেষণ করলে কি পাচ্ছি? গোযুক্ত অক্ষ, গো মানে গরু, অক্ষ মানে চোখ, গরুর চোখকে বিশ্লেষণ করলে মানেটা গরুর চোখ প্রত্যয় দিয়ে। প্রকৃতপক্ষে গবাক্ষ মানে জানালা, তাহলে কি দ্বারা বিশ্লেষণ করলাম? প্রত্যয় দ্বারা। তাহলে এটা কি যোগরূঢ়? না, প্রত্যয় দ্বারা যেহেতু ভাঙিয়েছি, মানে আলাদা দুটাতে এসছে। রূঢ় তো মানে আলাদা হয়ে যাচ্ছে ভাঙলে, যোগরূঢ় তো, কিন্তু যোগরূঢ় ভাঙছি সমাস দ্বারা, আর রূঢ় ভাঙছি প্রত্যয় দ্বারা বা সন্ধি দ্বারা। মাথায় ধ্যান দিবে, স্মার্ট হইতে শেখো কি বলছি। মানে দুটাতে যৌগিকে মানে সেম থাকছে, যে দ্বারাই ভাঙি, যে কোনো বাক্যকে বিশ্লেষণ করলে যদি মানেটা একই থাকে, বিশ্লেষণ শব্দের এবং মূল শব্দের, তখন তাকে যৌগিক শব্দ বলা হয়। বিশ্লেষণ শব্দকে যদি প্রত্যয় বা সন্ধি দ্বারা ভাঙার পর মানেটা আলাদা হয়ে যায়, তখন তাকে বলে রূঢ়। বিশ্লেষিত শব্দটাকে সমাস দ্বারা ভাঙা হবে এবং যদি মানেটা আলাদা হয়, তখন তাকে বলা হয় যোগরূঢ়। আশা করি সবাই বুঝতে পেরেছি অনেক কিছু। প্র্যাকটিস করতে হবে, এইটা বুঝো, বুঝাটাই যথেষ্ট নয়। ওয়ার্ড স্টক বাড়াও বাংলায়, বাংলায় ওয়ার্ড স্টক বাড়াও, রাইটিং স্কিল বাড়বে বাংলায়, ভাষাবোধ আসবে বাংলায়। যত বেশি বাংলা ওয়ার্ড ভাববে তত বেশি বাংলা শিখবে। রূঢ় শব্দ কাকে বলে দুলে দুলে বই থেকে মুখস্থ করলে, কোনো স্যার নোট দিয়ে দিল, ওইগুলা চলবে না। প্র্যাকটিস করতে হবে প্রচুর, কোশ্চেন ব্যাংকের পেজ প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি বাংলা শিখবে। এর পরের ক্লাসে আমি আরো বিভিন্ন শব্দ সংক্রান্ত ক্লাস, হয়তো শব্দের বিভিন্ন ক্লাস নিয়ে আসবো, হাজির হবো। সবাই দেখবে, উপকার পাবে এবং প্র্যাকটিস করবে অনেক। ওকে।